এই হলো নকশিপুর নামের একটি ছোট্ট গ্রাম। মাঠঘাটে ধান, সরিষার গন্ধ, সন্ধ্যায় কাকড়ার ডাক, আর চায়ের দোকানে জমে ওঠা আড্ডায় এখানে জীবনের রং। এই গ্রামেই বাস করত ভোলা নামের এক সিধা সাধা গরিব কৃষক। বউ বাচ্চা নেই, মাথার ওপর খড়ের চাল, আর মন ভরা সোজা সাপটা বুদ্ধি। কি রোদ গো বাবা! এই সকাল সকাল যদি এত রোদ পড়ে তাহলে চারাগুলো যে সব মরে যাবে। জানি না জমির কি অবস্থা হয়েছে। হায় বিধাতা, এবার একটু মুখ তুলে তাকিও। ভোলা ধান চাষ করে, কিন্তু তার ভাগ্যের মতোই ক্ষেতটাও দিন দিন অনাবাদি হয়ে যাচ্ছে। কখনো বৃষ্টি, কখনো খরা, সব মিলিয়ে কোনো ফসলই তার ঘরে উঠছে না। হায় হায় রে, যা ভেবেছিলাম তাই হলো। এবারেও সব ফসল নষ্ট হয়ে গেছে। গত 6 মাস ধরে এভাবেই দিন চলছে। কত ধার দেনা হয়েছে, কি করে যে সব ঠিক করব কিছুই বুঝতে পারছি না। কিরে ভোলা, এই রোদ চটা ভরে আইলের ওপরে দাঁড়িয়ে কেন রে? আর বলো না গো, এই দেখো জমির সব ফসল আবার নষ্ট হয়ে গেছে। কি যে করি। তোকে দিয়ে এই জমি আর চাষ হবে না, তুই কোথাও বেচে দে এটা, বুঝলি? না গো, জমি আমার বাপ দাদার, আমি এটা বেচে খেতে পারবো না। আমি তোর সব সময় ভালো চাই, এজন্যই বললাম রে। নয়তো খাজনার সময় মনে আছে তো, সময় মতো টাকা না দিলে তোর জমি তখন ফাও ফাও চলে যাবে, বুঝলি? খাজনার সময় কিন্তু কাছে রে। দেখি কোথা থেকে চেষ্টা করব। সবই ভাগ্যের খেলা গো, সবই ভাগ্যের খেলা। নিজের হাতে কিছুই নেই। এই হলো ভোলার প্রতিবেশী চাঁদ মিয়া। ভোলার একদম পাশের বাড়িতেই থাকতো। সে লোভী ও হিংসুক প্রতিবেশী। সে সারাক্ষণ ভোলাকে ঠকাতে চায়। আজ কয়েক মাস ধরে যত কষ্ট করে ওর ফসলগুলো নষ্ট করছি, তার কোনো ফলই তো পেলাম না। ভেবেছিলাম নষ্ট ফসল দেখলে জমিখানা আমার কাছে বিক্রি করে দেবে। সেই গ্রামেই ছিল গ্রামের দাপুটে জমিদার হারান মল্লিক, যার জমি এত বেশি যে শেষ দেখতে দুপুর গড়িয়ে যায়। কিছুদিন পরেই জমিদারের খাজনা আদায়ের সময় এলো, কিন্তু ভোলার ঘরে চাল নেই। খাজনা কি দেবে সে? হ্যাঁ রে ভোলা, তুই কিন্তু আগের বারও খাজনা দিসনি। এবার যদি না দিস তাহলে তোর জমি আমি দখল করে নেব রে। একটু দয়া করুন জমিদার বাবু, একটু দয়া করুন। ঘরে চাল নেই, পকেটে টাকা করি কিচ্ছুটি নেই, আর জমির ফলন গতবার বানের জলে ভেসে গেছে। এবারও তাই। কি করে আপনার খাজনা দেব বলুন আমাকে, বলুন। আমি কিছু শুনতে চাই না। যারা সময় মতো খাজনা দিতে পারবে না তাদের জমি নিলামে উঠবে, এই বলে দিলাম। কালকে সকালে সবাই আমার বাড়ির সামনে চলে আসিস। হায় রে, কি হবে এখন? এদিকে ঘরে চাল ডাল নেই, খাজনা কিভাবে দেব? জমিদারের বাড়ির সামনে গ্রামের মানুষের জমায়েত। তারা খাজনা দেওয়ার সময় নিয়ে চিন্তিত। এদের মাঝে ভোলাও আছে। জমিদার হারান মল্লিক রাগ ভরে সবাইকে শাসন করে ঘোষণা করলেন, যারা সময় মতো খাজনা দেবে না তাদের জমি বাজেয়াপ্ত হবে। এত তাড়াহুড়া করলে আমরা কিভাবে খাজনা দেব বাবু? একটু সময় তো দিন আমাদের। সময় শেষ, 3 দিনের মধ্যে টাকা দিতে হবে। আবার কিসের সময় রে ভোলা? এতদিন তো সময় দিয়েই রেখেছে। জমিদার বাবু, আপনি তাই করুন, এইবার এদের সবার জমি দখল করে নিন, কেমন? তুমি এত লাফালাফি করছো যে, তোমার খাজনা কোথায়? আমি আমার খাজনা আগেই পরিশোধ করে দিয়েছি বাবু। আমার টাকা
আছে বুঝলেন। জমিদারের কঠোর হুঁশিয়ারি সবাইকে নীরব করে দিয়েছে। ভোলা তার ছোট্ট কুটিরের দিকে ফিরল। 3 দিনের মাঝে কোথায় পাবো এত টাকা, কিছুই তো বুঝতে পারছি না। ঘরে নেই চাল ডাল, নুন আনতে পান্তা ফুরায়, এদিকে আবার জমিদারের হুঁশিয়ারি। হায় হায় রে, কোন দিকে যাব এখন? জমিখানা বিক্রিও করতে পারবো না তো এখন। এ যে আমার বাপ দাদার স্মৃতি। এই তো সুযোগ, এবার ভোলার জমিখানা আমার হয়ে যাবে। জমিদার বাবুর কাছ থেকে কিছু টাকা দিয়ে ওর জমিখানা আমার নামে করে নেব। বেটাকে কত করে বলি, কিন্তু কিছুতেই কথা শোনেন না বেটা। রাতের অন্ধকারে ভোলা একা ঘরে বসে, ধুলোয় ঢাকা পুরনো টেবিলের ওপর ছড়িয়ে আছে জমির কাগজপত্র। ভোলা মাথায় এই তো পেয়েছি বুদ্ধি। হ্যাঁ, এবার সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। ভোলা বুদ্ধিতে তুখর। মাথায় বুদ্ধি আসতেই সে কাগজে কিছু আঁকতে শুরু করলো। এখন তার বাঁচার একটাই উপায় আছে, চালাকির আশ্রয় নেওয়া। এবার দেখি কে আমার জমি দখল করে। ভোলার বুদ্ধি পরদিন সকালে গ্রাম ও বাজারে সক্রিয় হয়ে ওঠে। সে শুরু করে গুজব, তার জমির নিচে গুপ্তধনের কথা। মানুষ কৌতূহলে ভরে ওঠে, কেউ কেউ আগ্রহে জমিটি দেখতে আসতে শুরু করে। কি হয়েছে গো? এইভাবে কখন থেকে পায়চারি করছো? কিছু তো বলবে আমায়। আরে গিন্নি, তুমি শোনোনি? ভোলার জমির নিচে গুপ্তধন আছে গো, গুপ্তধন। ও মা, সে কি? তাহলে তো ভোলা এখন আমাদের থেকেও বড় লোক হয়ে যাবে। সেটাই তো ভাবছি, কি করে ওই গুপ্তধন হাতানো যায়। হ্যাঁ গো, গুপ্তধন কি তুমি দেখেছো নাকি শুধু কানে শুনেছো? কি যে বলো গিন্নি, আমাকে কি তোমার এতই আবুল মনে হয়? ঘটনা যাচাই করে এসেছি একদম। হাটে বাজারেই কথা শোনার পর আমারও একটু আগ্রহ হলো, জমিটা দেখতে যাই। তো কি দেখলে? গুপ্তধন ছিল? আরে ছিল বই কি, নকশাতে বলা আছে ওই গুপ্তধন শুধু ভাদ্র মাসের পরে জমি খুঁড়লে তবেই পাওয়া যাবে। ও মা, এ আবার কেমন কথা? আরে ও তুমি বুঝবে না, আমি চললাম ভোলার বাড়ি। দেখো ওই ভোলার বাড়ি আর জমিটা কিভাবে হাতিয়ে নেই, আর ভাদ্র মাসের পর দেখবে কি হয়। ভোলার বুদ্ধি কাজে লাগে। গ্রামের মানুষের মনে এই গুজব যেন আগুনের সুতোর মতো ছড়াতে থাকে। চান মিয়া বুঝতে পারে এখন সময় তার লোভ সঞ্চয়ের। সে তড়ি ঘড়ি করে ভোলার বাড়িতে গিয়ে হাজির হয়। হ্যাঁ রে ভোলা, শুনলাম তোর জমিতে নাকি গুপ্তধন আছে। হ্যাঁ গো, কিন্তু কি আর করার, এই জমি তো আর আমার থাকবে না গো। কেন রে, কেন? জানোই তো, কাল 3 দিন হবে। ওদিকে জমিদারের খাজনা না দিলে যে জমিটা চলে যাবে, তাই ভাবছি জমিটা এবার বিক্রি করে দেব। আরে এ তো ভালো বুদ্ধি রে। তোর এই বিপদে আমি তোকে নিশ্চয়ই সাহায্য করব। আমি কিনবো তোর জমি। হ্যাঁ, সত্যি বলছো? কিন্তু একটা সমস্যা আছে। যে কি সমস্যা? জমি আমি তোমাকে ধান কাটার পরে দিতে পারবো। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। জমি আমি কি করব? আমার তো গুপ্তধন চাই। ধান কাটার পরে দিলেও হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। চান মিয়া লোভ আর আগ্রহ নিয়ে নিজের হাত দিয়ে অগ্রিম টাকা ভোলার হাতে তুলে দেয়। ভোলার চোখে লুকিয়ে থাকে কৌশলপূর্ণ হাসি। পরদিন সকালে ভোলা যায় জমিদারের কাছে খাজনা পরিশোধ করতে। তুই সময় মতো টাকা দিলি, তাই এবারের মতো বেঁচে গেলি। কিন্তু শুনলাম
তোর জমিতে নাকি গুপ্তধন আছে। সবই আপনাদের দয়া। আমার দয়া? হ্যাঁ, এবার ভাদ্র মাস পর্যন্ত অপেক্ষা করুন বাবু। আমার দয়া। ভোলা ধান কেটে ঘরে তুলল। তারপরই গ্রামের মানুষ জমির চারপাশে জমায়েত হয়ে গুপ্তধনের খোঁজ করল, কিন্তু পুরো জমি খুঁজেও কিছুই পাওয়া গেল না। চান মিয়ার মনে দাও দাও করে আগুন জ্বলে। গুপ্তধন তো কোথাও পাওয়া গেল না। পাওয়া যাবে কিভাবে? আমি তো মিথ্যা কথা বলেছিলাম। চান মিয়া জমিদারের দরজায় গিয়ে ভোলার বিরুদ্ধে অভিযোগ তোলে সে নাকি মিথ্যা কথা বলেছে। জমিদারের সামনে চান মিয়াকে হাজির করা হয়। কি রে ভোলা, তুই নাকি মিথ্যা কথা বলে চান মিয়ার কাছে নিজের জমি বিক্রি করেছিস? হ্যাঁ জমিদার বাবু, আমার জমিতে গুপ্তধন আছে বলে এই কথা আমি নিজেই গ্রামে ছড়িয়েছিলাম। কি? কিন্তু কেন? ভোলা জমিদারকে সব খুলে বলে। সেই টাকা দিয়ে খাজনা দেওয়াই ছিল ভোলার মূল পরিকল্পনা। চান মিয়ার টাকা দিয়ে খাজনা পরিশোধ আর ফসল বিক্রি করে চান মিয়াকে টাকা দিয়ে আবার জমি নিজের করে নেওয়াই ছিল ভোলার বুদ্ধি। দারুণ বুদ্ধি। সত্যি বলতে তোর বুদ্ধি আমাকে অবাক করেছে রে ভোলা, অবাক করেছে। তোর বুদ্ধিতে খুশি হয়ে আমি তোর খাজনা 10 বছরের জন্য মওকুফ করে দিলাম রে। সবই আপনার কৃপা জমিদার বাবু, সবই আপনার কৃপা। ভোলার বুদ্ধিতে তার জমিও বাঁচলো আর চান মিয়ারও শিক্ষা হলো।